সাল। আমার কলেজের নাম ছিল কাঁসাপাড়া কলেজ। বর্ষার রাত, ওই অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হবে। ডেড বডিটা যেভাবে মারা গেছিলো, হঠাৎ নাকি ব্রেক কষে, আর যে পিছনে ছিল তিনি হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেছে, আর ভেতরেরটা পুরো জঙ্গল, ওর ভেতরেই বেশ কিছু পুকুর কাটা আছে। এবার বর্ষাকালে কী হয়, যেহেতু জায়গাটা একদম নিচু, তো জল পুরো ভরে যায়, যেখানে মাছ চাষ করা হয়। এবার তখন প্রথম বাইক কিনেছি, যেটা হয় যে মাধ্যমিকের পর একটা ডানা গজায়, বাকি বন্ধুরা বলে শুধু মাছ ধরতে গিয়ে তো লাভ নেই, একটা পিকনিক কর। তাই বললাম তাহলে পিকনিক করা যায়। আর ওটা শীতকালের সময় ছিল যখন এইসব ঘটছে, তো সমীকাকে বুঝতে পারছিল যে কিছু একটা ঘটছে, এটা ফিল করছিল। বাট পিছনে ওদের যদি বলে, ওরা তো আরও ভয় পেয়ে যাবে। আবার বলছে ঘর থেকে কিন্তু বেরোবি না যতক্ষণ না আমি আসি। হঠাৎ আমার পিছন থেকে একটা হাত এরকমভাবে ধরেছে, কাঁধে বলেছিল বেরোতে না। হ্যাঁ, ওখানে একটা ভাঙা পাঁচিল দেখছিলাম, পাঁচিল লেগে টয়লেট করছে, ছোবড়ার মতো পুরো মাথাটা এরকমভাবে ফাটা, চামড়াগুলো খসে খসে পড়ছে। ওই অবস্থায় একটা মূর্তি, একটা লোক দাঁড়িয়ে আছে, এটা পুরো পোড়া একটা লোক, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা। ও সেটা দেখে। তো দুজন যখন দেখে একটা জিনিস, তাহলে কি দুজনে কি ভুল করছে, কল্পনা করছে? তো যে তান্ত্রিক ছিল, তিনি বলেছিল ওটা নাকি ব্রহ্মদৈত্য ছিল। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আপনারা প্রত্যেকবার আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন, সেই সাপোর্টের জন্য আমরা আমিষ বানাতে পেরেছি। সেই সাপোর্টের জন্য আমরা প্রেত কথা এক্সপ্রেস 3-তে মাত্র কিছুদিনের মধ্যেই সমস্ত সিট বুক করে ফেলতে পেরেছি। আপনারা প্রেত কথা এক্সপ্রেস 3-তে, যদি এই পডকাস্টটা প্রেত কথা এক্সপ্রেস 3-এর আগে আসে তাহলে যাচ্ছেন, আর যদি প্রেত কথা এক্সপ্রেস 3-এর পরে আসে তাহলে অলরেডি এক্সপিরিয়েন্স করে এসেছেন আমাদের সঙ্গে 3 নম্বর প্রেত কথা এক্সপ্রেস। এবং তার পাশাপাশি এবার প্রেত কথা প্রেজেন্টস বিশ্বের সবথেকে বড় কালী, জোড়া কালী। এই পুজোয় আপনারা আবারও কালী পুজোর আগে যদি এই পডকাস্টটা এসে থাকে তাহলে এসছেন, আর যদি পরে হয়ে থাকে তাহলে আগে এসে গেছেন। অনেক কিছুই আমরা করছি, অনেক রকমভাবে নিজেদেরকে আপগ্রেড করার চেষ্টা করছি, এবং আপনারাও প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে আছেন। প্রেত কথা এখন শুধুমাত্র একটি অডিও স্টোরি বা পডকাস্ট চ্যানেল নয়, আমরা এখন বিভিন্ন ভেঞ্চার্সে কাজ করার চেষ্টা করছি, এবং এই সমস্ত কিছুই সম্পূর্ণ হয়েছে আপনার মতো এক একজন শ্রোতার জন্য। এবং আজকে আমার সঙ্গে রয়েছেন আমাদেরই প্রেত কথার একজন শ্রোতা, সৌম্যজিৎ। এবং সৌম্যজিৎ আমাদেরকে বলবে আজকে দুটো ঘটনা, তাই তো? দুটো ঘটনা সৌম্যজিতের কাছে শুনবো। তার আগে বলে দিই, আমাদের প্রেত কথা পডকাস্টে আসবার জন্য আপনি কি করবেন না, 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দেবেন আপনার ঘটনা হোয়াটসঅ্যাপে। আপনার ঘটনা পছন্দ হলে আমরা আপনাকে আমাদের স্টুডিওতে ডাকবো, এবং আপনি এসে আপনার ঘটনা আমাদেরকে শোনাবেন। সমগ্র পৃথিবীর বুকে যত বাঙালি আছে সকলকে আপনার ঘটনা শোনাবেন। চলুন সৌম্যজিতের সাথে একটু কথা বলা যাক। কেমন আছো? চলছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আজকে তুমি কি করো? প্রথমত আমি এখন বাংলা সিরিয়ালে অ্যাজ এ অ্যাক্টর কাজ করি। এবার 4-5 দিনের এরম চরিত্র এখন পাচ্ছি, চেষ্টা করছি একটা লং ক্যারেক্টার যদি পাই, সেটা স্ট্রাগল করছি। আর বাবার ব্যবসা আছে, সেটা একটু সামলাতে হয়। বাড়ি কোথায় তোমার? কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়া। তোমার আজকের প্রথম ঘটনাটা কি, তোমার সাথে ঘটে যাওয়া ঘটনা? আমার সাথে, এবং আমার বন্ধুরাও এটা সাক্ষী আছে এই ঘটনাটা। কি ঘটনা ঘটেছিল? তাহলে এটা প্রথম থেকেই বলছি ঘটনাটা। তো আমার বাড়ি যেই জায়গাটায়, বাড়ির ঠিক কাছে একটা বিস্তীর্ণ একটা বড় জায়গা আছে, চারিদিকে লাল কালারের পাঁচিল, আর ভেতরেরটা পুরো জঙ্গল, আর গ্যাপে গ্যাপে কিছু সিগন্যাল যে টাওয়ারগুলো হয় সেগুলো বসানো। আর ওর ভেতরেই বেশ কিছু পুকুর কাটা আছে, যেখানে মাছ চাষ করা হয়। এবার বর্ষাকালে কী হয়, যেহেতু জায়গাটা একদম নিচু, তো জল পুরো ভরে যায় আর ওভারফ্লো হয়ে যায় জায়গাটা, তো মাছ পুরো ভেসে যায়, থই থই করে জল। হ্যাঁ, এবার সবাই কী করতো, ওই লাল কালারের পাঁচিল উপর থেকে ছিপ দিয়ে মাছ ধরতো। এবার আমি এটা দেখতাম, বাট ইন্টারেস্টিং লাগতো, কী করছে, মাছ ধরছে। তো আমি ক্লাস 5-6 থাকতে মাছ ধরা শুরু করি। আর মাছ ধরা কিন্তু একটা ভয়ঙ্কর নেশা, আমি জানি না তুমি কোনোদিন ধরেছো না? জানি, শুনেছি প্রচুর নেশা। তো ভোরবেলা 5টা-5:30টায় উঠে যেতাম মাছ ধরার জন্য, আটা দিয়ে কই মাছ ধরতাম। তারপরে সন্ধ্যেবেলা অন্ধকার হয়ে গেছে, সেই সময় মাছ ধরছি, টর্চ লাইট দিয়ে দেখতাম ফাতনাটা ডুবছে নাকি, এরকম টাইপের। তারপর যেটা হয় যে পড়াশোনার চাপ বাড়ে আর মাছ ধরা হয় না, আর ভেতরটা তো আর পরবর্তীকালে আর মাছ চাষ করা হতো না। কাট্টু এবার 2018 সাল। তো পুরনো প্রেম আর পুরনো নেশা যখন ফিরে আসে, তখন কিন্তু একটা আলাদা মজা লাগে। তো আমার কিছু বন্ধুবান্ধব গ্রুপ, আমার কলেজের নাম ছিল কাঁসাপাড়া কলেজ, তো ওই কলেজে মাঠটায় আড্ডা মারছে। তো বলছে, জানিস আমাদের ওখানে মাছ ধরা পড়েছে, এই দেখ ভিডিওটা দেখ, কত বড় বড় মাছ এরকম দেখাচ্ছে। আমি বললাম মাছ, সেই পুরনো নেশা আবার মাথায় একটুখানি চলে এলো। আমি বললাম, ভাই আমি তো মাছ ধরতাম, তাহলে আমি কি যেতে পারবো, মাছ ফাছ ধরবো? ও বলে, যেতে পারবি, কিন্তু অনেকটা দূরে, আমাদের কাঁসাপাড়া থেকে ওই জায়গাটা মোটামুটি 1 ঘন্টার বেশি সময় লাগবে। এবার তখন প্রথম বাইক কিনেছি, যেটা হয়
যে মাধ্যমিকের পর একটা ডানা গজায়, এইচএস পাস করার পরে কিন্তু একটা প্রিমিয়াম ডানা গজায়। তো তখন বাইক কিনেছি, আমি ভাবছি যে তাহলে বাইক করে যাব, কী হবে অতটা। ও বলে ঠিক আছে, আমার ওটা কাকার বাড়ি, ওর কাকা ছিল মানে একজনই কাকা ওই বাড়িটা থাকতো, বিয়ে থা করেনি। তো আমি বললাম যাবো, তার কাকার সাথে কথা বলে না। এবার বাকি বন্ধুরা বলে শুধু মাছ ধরতে গিয়ে তো লাভ নেই, একটা পিকনিক কর। তাই বললাম তাহলে পিকনিক করা যায়, আর ওটা শীতকালের সময় ছিল যখন এসব ঘটছে। আমি বললাম ঠিক আছে। তো ওইখানে যখন যাই, ওখানে এমন এমন কিছু ঘটনা ঘটে যে মানে আমি চিন্তা করলে এখন আমার ভয় লাগছে। আর পরিবেশটা কিন্তু ওরকমই তোমার এই স্টুডিওর, মানে একটুখানি হরর ব্যাপার আছে না, আমার স্টুডিওতে একটু মনে হয় না, একটু হালকা আছে। মানে আমি যখন ভিডিওতে দেখি তো একটা ফিল তো হয়, মনে হয় যে পুরো একদম ফাঁকা একজন দুজন গল্প করছে, একটা ব্যাপার। তো যাই হোক, একটা পজিটিভ ব্যাপারও আছে, এটা ঠিক। তো বলছি মিক্সড ব্যাপার আছে আমার স্টুডিওতে, মানে যেহেতু সারাদিন ওদেরকে নিয়ে কথা হয়, তাই আমার মনে হয় যে ওদের একটা আশীর্বাদ আছে এখানে, মানে এনার্জি তো একটা স্টোর হয়, একটা এনার্জি তো আছেই। এবং মন্দিরে গেলে তুমি দেখো একটা পজিটিভ ভাইব্রেশন হয়, তো সেম কিন্তু একটা মিক্স আছে, একটা মিক্সড ভালো ভাইব্রেশন আছে, ভালো একটা পজিটিভ, মানে ঠান্ডাটা তো আছে এসির জন্য, বাট ওভারঅল ঠিক আছে। তো বলি ঘটনাটায় আসি। তো আমরা ঠিক করে যে পিকনিকটা করব, তো আমরা ওখানে যথারীতি যাই। এবার যাওয়ার সময় জায়গাটা একটু ডেসক্রিপশনটা দিই যে কীরকম টাইপের ছিল। তো হাই রোড দিয়ে সোজা যাচ্ছি, যাওয়ার পরে কিছু ধান ক্ষেত ছিল চারিদিকে, আর ছোটো ছোটো কিছু বাড়ি ছিল, মানে ছোটো ছোটো বস্তি টাইপের বাড়ি। এগুলো ক্রস করে একটা ছোটো ছোটো যে দোকানগুলো হয়, ঘুমটি দোকান, সেই দোকানগুলো। তারপরে গিয়ে দেখি একটা চায়ের ঘুমটি দোকান। দেন ওই লোকটাকে বললাম যে এখানে এই বাড়ি, এনার বাড়িটা কোথায়। তো ওনার নাম ছিল সমীর কাকা। তো ওনার সমীর কাকার বাড়ি যাচ্ছিলাম, তো গেলাম। এবার ওনার বাড়িটা ছিল দোতলা বাড়ি, ওপরের যে ঘরটা ছিল সেটা ছিল টিনের দেওয়া ঘর, আর নিচের তলা পাকা ওভারঅল। আর লোহার সিঁড়ি ছিল, লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হতো। তো ওনার ওখানে যাই, যথারীতি মাছ ধরা শুরু করি। আমাদের প্ল্যান ছিল যে বিকেলবেলা ওই 3টে সাড়ে 3টে নাগাদ ওখানে ঢুকবো, আর ওই রাত্রি 10টার মধ্যে ওখান থেকে বেরিয়ে যাবো ডিনার করে। তো যথারীতি মাছ ফাছ ধরা হয়, বেশ মজাই হচ্ছিলো। এবার সন্ধ্যেবেলা যেটা হয় যে বারবিকিউর প্ল্যান করা হয়, তো বারবিকিউ করা হচ্ছিলো মোটামুটি। তো সমীর কাকা ছিল ড্রাইভার, উনি গাড়ি চালাতেন। ওই সময় তিনি হরিণঘাটা, আমাদের ওখানে ফার্ম আছে একটু দূরে, তো হরিণঘাটার ফার্মের ওখানে মানে যে গাড়ি হয় সেই গাড়ি চালাতেন। তো ওনাকে যেটা হয়, একটা সবাই জমায়েত হয়েছি, তো ওনাকে জিজ্ঞেস করি যে আপনি এতদিন ধরে গাড়ি চালাচ্ছেন, কোনো যদি ঘটনা ঘটে, ভয়ানক ঘটনা বা ভূতের ঘটনা। উনি বলে একটা ঘটনা বলবো, বাট এটা বিশ্বাস করবি নাকি আমি জানি না। ঠিক আছে, আপনি বলুন না। তো উনি যেটা বলে সেটা শোনার পরে কিন্তু মোটামুটি অবস্থা টাইট হয়ে গেছিলো আমাদের, ঠিক আছে, সেটা বলছি তোমাদের। তো উনি যেটা বলে, একদিন বর্ষার রাত, আর ওনাকে ওই অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হবে। তো যেই দেহটাকে তিনি নিয়ে আসছিলেন লাশ ভাই যে গাড়িটা করে, তো দেহটা যেভাবে মানে ডেড বডিটা যেভাবে মারা গেছিলো, সেটা হচ্ছে একটা যে ছোট হাতি হয় 407 যে গাড়িগুলো, ছোট যে হাতি গাড়িটাকে বলে, ওই গাড়িটা হঠাৎ নাকি ব্রেক কষে, আর যে পিছনে ছিল তিনিও হুট করে তো স্পিডে আসছিল, হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেছে, যে লোহার শিক ছিল পুরো বুকে ঢুকে গেছে ওই লোকটা। মানে সামনের গাড়িটায় লোহার শিক ছিল, সামনের গাড়িটা লোহার শিক ছিল, আর উনি গাড়িটা নিয়ে আসছে, হুট করে সামনের গাড়িটা ব্রেক করে, ধাক্কা লাগে দুজনে। হ্যাঁ, লোহার শিক ভেতরে ঢুকে গেছে, মানে বুকের ভেতরে। আচ্ছা আচ্ছা, এইভাবে ওই ডেড বডিটা মারা গেছে, মানে উনি মারা গেছে, যার ডেড বডিটা আনছিল। আচ্ছা আচ্ছা, মারা গেছে, মানে উনি পিছনে গাড়িটা চালাচ্ছিল, হুট করে যদি কেউ মানে ব্রেক কষে দেয়, তো পিছনে গাড়ি তো বুঝতে পারবে না, পুরো লোহার শিক ঢুকে গেছিল, পেইনফুল। তো মানে ওইভাবে তিনি মানে মারা গেছিল। তো ওই ডেড বডিটাকে আনছিল, মানে অপঘাতে মৃত্যুই বলা যায় যে এই ডেড বডিটাকে আনছিল। এবার বর্ষার রাত, ওনাকে বলা হয়েছে যে আপনাকে বেশি পেমেন্ট দেবো, আপনি নিয়ে আসুন। এবার গাড়িটার মধ্যে দুজন বসা ছিল পিছনে, আর লাশটাকে পোস্টমর্টম করার পরে যে স্ট্রেচার হয়, স্ট্রেচারের মধ্যে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসছিল যাতে না পড়ে যায়, কারণ কাটাছেঁড়া করা হয় খুবই, মানে পোস্টমর্টমে যাই না তুমি ভিডিও দেখেছো নাকি, আমি ইউটিউবে দেখছিলাম একটা ভিডিও, খুবই মর্মান্তিক। এবার তোমাদের এখানে কিছু ওয়ার্ড আছে যেটা ইউজ করলে হয়তো মানে সেন্সার করে দেয় বা কেটে দেয়, কিন্তু ইউটিউবে কিন্তু এইসব নোংরা ভিডিও আছে, মানে দেখে তোমার মনে হবে, অনেক ছোটবেলাতেও দেখেছি। তো উনি সেই বডিটাকে আনছে, এবার বাঁধা আছে স্ট্রেচারের মধ্যে, অ্যাম্বুলেন্সে বসানো, পিছনে দুজন আর উনি সামনে। তো ওই দুজন হচ্ছে পরিবারের আত্মীয়। এবার হঠাৎ উনি যেটা একটা ফিল করে, একটা আওয়াজ, ধুম করে একটা আওয়াজ, ওই যে ডেড বডিটা ছিল ওটা স্ট্রেচার থেকে নিচে পড়ে গেছে অ্যাম্বুলেন্সের ভেতরে। এবার মানে সমীর কাকা বলছে আপনারা দেখে বসতে পারেন না, আপনাদের বেঁধে দিলাম, কি করে পড়ে গেল? বলছে না ঘুম পাচ্ছে। এবার একজন মৃত পেশেন্ট ওখানে, মানে মৃত লাশ ওখানে পড়ে আছে, আর উনি এখানে মানে ঘুমাচ্ছে পিছনে দুজন। তো একটু মানে ঝামেলা হয়, তারপর আবার গাড়ি চলা শুরু করে। বৃষ্টির রাত, মেঘ ঘর যাচ্ছে, ওই অবস্থায় গাড়ি যাচ্ছে, যেতে যেতে এবার দড়াম করে একটা আওয়াজ হয়। এইবার যেটা হয়, আমি ওই পরিস্থিতিতে ভাবি যদি আমি ওখানে থাকতাম আমার কি হতো। পিছনের দরজা খুলে লাশটা রাস্তায় পড়ে গেছে, দরজা খুলে রাস্তায় পড়ে গেছে। এবার এটা ভাবো তুমি জাস্ট। এবার সমীর কাকা যেটা ভাবছে, ওনার ওপর দায়িত্ব যে গাড়িটা চালিয়ে নিয়ে আসা, লাশের কিছু হলে হসপিটাল কর্তৃপক্ষ ওনাকেই বলবে যে লাশটা কীভাবে আপনি চালিয়ে নিয়ে গেছেন। তো লাশটা রাস্তার মতো পড়ে গেছে।
এবার গাড়িটা অনেকটা চলে গেছে, আবার গাড়ি দাঁড় করিয়ে আবার অনেক সময় বাকবিতণ্ডা হয়েছে, আবার গাড়িতে তুলেছে। এইবার আবার বেঁধেছে, ওটা কিন্তু বাঁধা লাশ ছিল, মানে স্টেশনের মধ্যে বাঁধা। তো সেই লাশটা প্রথমে ভেতরেই বা পড়লো কী করে আর পিছনেই বা পড়লো কী করে, কোনো লজিক খুঁজে পাচ্ছিল না সবাই, বাট বুঝতে পারছিল কিছু একটা ঘটছে। কারণ সমীর কাকা কিন্তু এর অনেক বছরই চালিয়েছিল ওই লাশবাহী গাড়ি। তারপরে আবার গাড়ি চলা শুরু করেছে, যাচ্ছে। এবার গাড়ি স্পিড দিচ্ছে, ভাবলো তাড়াতাড়ি চলে যাক, স্পিড দিচ্ছে, বলছে স্পিড নাকি 30-এর উপরে আর যাচ্ছি না, একদম আস্তে আস্তে গাড়িটা যাচ্ছে। তো এইভাবে যাচ্ছে, তো সমীর কাকা বুঝতে পারছিল যে কিছু একটা ঘটছে, এটা ফিল করছিল, বাট পিছনে ওদের যদি বলে ওরা তো আরও ভয় পেয়ে যাবে, আর উনি তো এটাই অভ্যস্ত। তো এবার যেতে যেতে হঠাৎ সমীর কাকা একটা জায়গায় গাড়িটা দাঁড় করায়। তো বলে যে আপনি লাশটা যে এখানে মানে গাড়িটার মধ্যে আনছেন, লাশটাকে স্নান করিয়েছিলেন। তখন বলে স্নান করানো মানে আপনি জানেন না, মানে একটা নিয়ম আছে যে যদি অপঘাতে মৃত্যু হয় ওই লাশটাকে নাকি স্নান করিয়ে তারপর গাড়িতে তুলতে হয়। আচ্ছা, এটা একটা নিয়ম আছে। তো এবার সেটা তো সবাই জানে না, ওরাও জানতো না, তো ওই লাশটাকে স্নান না করিয়ে গাড়িতে তুলেছিল। তো বুঝে গেছে এবার ওই পুরো নেগেটিভ জিনিসই ঘটছে, এটা কোনো স্বাভাবিক বিষয় না। ওইভাবে গাড়িটা নিয়ে আবার গেছে, গিয়ে একটা মোড় আছে, মোড় মাথা দিয়ে সোজা গিয়ে যেতে হবে। ওই রাস্তাটা 5 মিনিট রাস্তা, ওইটা প্রায় 30 মিনিট ধরে ওই রাস্তা দিয়েই ঘুরছে, মানে চেনা রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে পারছে না, 30 মিনিট ধরে ওই রাস্তা দিয়ে ঘুরছে। এবার গাড়িটা ওখানে দাঁড় করায়। এবার একটা নিয়ম আছে, তুমি জানো নাকি, অনেকে আছে যে দোকান যখন বন্ধ করে বা বিভিন্ন কিছুতে আগুন, একটা কাগজে আগুন বা কিছুতে নিয়ে পুরো একটা ঘুরিয়ে দেন বন্ধ করে যায়, যদি কোনো নেগেটিভ এনার্জি বা কিছু থাকে সেটার জন্য করা হয়। তো সমীর কাকা ওটাই করে, যে গাড়িটার চারিদিকে ওই আগুনটা ঘোরায়, কাগজে আগুন দিয়ে জ্বালিয়ে পুরো জায়গায় ঘোরানোর পরে এবার বলছে এদিক দিয়ে যাবো, মনে হচ্ছে তো যেতে পারবো। তখন ওই পেশেন্ট পার্টি বলে যে এই রাস্তাটা না দিয়ে একটা সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যান, ওখানে একটা নাকি হনুমান মন্দির আছে, তো ওই সাইড দিয়ে যান, ওখানে যদি সুবিধা হয় যেতে। ওই রাস্তা দিয়ে গেছে, গাড়িটা ওই হনুমান মন্দিরের সামনে দাঁড় করিয়েছে, একটু প্রে করে আবার গাড়িটা চালিয়েছে। এবার স্মুথলি পৌঁছে গেছে ওইখানটা। এবার সমীর কাকার যেটা মনে হচ্ছিল যে এটা হয়তো কোনো আমার মনের ভুল বা গাড়ির কোনো সমস্যা, যে পিছনে দরজা ঢিলা হয়ে গেছে, এগুলো তো নর্মাল মানুষের প্রশ্ন আসবেই। তো উনি পরের দিন আবার ওটা গ্যারেজে নিয়ে যায় গাড়িটাকে। তো গাড়িটা যখন চেক করা হয়, দরজা দেখছে ঠিক, স্পিডেরও কোনো সমস্যা নেই, তাহলে স্পিডটা বাড়ছিল না কেন? উত্তর নেই এটারও। আবার ওদিকে যে গাড়ির দরজা খুলে পড়ে গেল, ওটাও তো মানে লুজ হলে তো পড়বে, ওটা লুজও না। দ্যাট ওয়াজ ভেরি আনইউজুয়াল। তো এই ঘটনাটা মানে শোনার পরে মোটামুটি আমাদের কী বলবো, একটা হাড় হিম করা ব্যাপার আসছিল ওই সিচুয়েশানে। আর জায়গাটা যেখানে ছিল চারিদিকে ছিমছাম জায়গা, কিছু মানে দূরে কিছু বাড়ি। তো এটা বলে আমাদের প্ল্যান ছিল যে এই ঘটনাটা পুরোটা শোনার বলবো ঠিক আছে। তো এবার সন্ধ্যে হয়ে গেছে, তখন 6:30 7টা বাজে। এবার আমরা ওখানে রান্না করতাম না, মানে আমাদের প্ল্যানই ছিল যে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো সমীর কাকা গিয়ে ওই 30 মিনিট মতো লাগতো একটা জায়গায় গিয়ে ওখান থেকে বিরিয়ানি আনবে। টোটাল আমরা 6 জন ছিলাম। আমি বললাম ঠিক আছে। তো সমীর কাকা বলে আমরা তাহলে এখন বিরিয়ানিটা আনতে যাচ্ছি, তোরা দেখলে বস, আর তোরা কিন্তু ঘর থেকে বেরোবি না। ঠিক আছে ঘর থেকে বেরোবো না, যেটা হয় যে ঘর থেকে বেরোবি না বলছে, ঠিক আছে বেরোবো না। আবার বলছে ঘর থেকে কিন্তু বেরোবি না যতক্ষণ না আমি আসছি। আমি বললাম ঠিক আছে যাও না, কোনো অসুবিধা নেই। তো আমরা আবার আড্ডা মারছি। এবার সমীর কাকা চলে গেছে। এবার আমরা যখন আসছিলাম তখন একটা চায়ের ঘুমটি দোকান দেখেছিলাম। তো আমি ভেবেছিলাম কি ওখান থেকে যদি সিগারেট কেনা যায়, তখন প্রথম মানে কী বলো, কলেজে উঠে যেটা বললাম প্রিমিয়াম লেভেলের ডানা গজিয়েছিল। তো তখন আমি বললাম যাই তাহলে ওখানটা। তো সব বন্ধুবান্ধব মিলে গেছি ওখানটা। এবার দোকানটা দেখি 7টা 7:30টার সময় বন্ধ করে দিচ্ছে। এবার সন্ধেবেলা চায়ের দোকান বা সিগারেটের দোকান তখন তো একটা পিক সময়, প্রচুর খরিদ্দার আসবে, ওই সময় বন্ধ করে দিচ্ছে। তো আমরা বললাম আপনি এখন বন্ধ করছেন কেন, সিগারেটটা দিন। বললো না এখনই বন্ধ করছে। সিগারেট না দিয়ে দোকান বন্ধ করে দিয়েছে। ঝামেলা হচ্ছিল। সাইডে একটা পাঁচিল ছিল, একটু দূরে একটা পাঁচিল ভাঙা মতো ছিল, ওই সাইডে পুরো জঙ্গল যেরকম জায়গাটা ওরকম। ওখানে গিয়ে আমরা টয়লেট করছি, হঠাৎ আমার কাঁধে বলেছিল বেরোতে না। হ্যাঁ, ওখানে একটা ভাঙা পাঁচিল দেখছিলাম, পাঁচিলে গিয়ে টয়লেট করছে, মন এমনি খারাপ, সিগারেটটা পেলাম না। হঠাৎ আমার পিছন দিকে একটা হাত এরমভাবে ধরেছে। বলে কী রে, তাকিয়েছি দেখি সমীর কাকা। বলছে তোর বেরোতে না বললাম না, এখানে কী করছিস? তো টয়লেটও ঠিকঠাক করতে পারলাম না, আবার ঘরে গেলাম। তো আমি বললাম কী হলো, টয়লেটও ঠিকঠাক করতে দিলে না? বলছে না তুই কী করছিস এখানে, তোরা ওখানে কী করছিলি জানিস? আমি বললাম কী, ওটা ছিল কি জানিস? আমরা বললো কী ছিল? তখন ওটা ছিল একটা পরিত্যক্ত কবরস্থান। ওই কবরস্থানের পাঁচিলটা ভেঙে গিয়েছিলো, আর ভেতরটা পুরো জঙ্গল, আর ওখানে এখন আর কেউ কবর দেয় না। তো ওইখানে আমরা টয়লেট করছিলাম। আচ্ছা। তো তার আগে ওইসব ঘটনা শুনেছি, তারপরে এখন ওটা করছি, মানে অবস্থা তখন আমাদের টাইট ছিল। আমি বলি ঠিক আছে। তো সমীর কাকা তখন বিরিয়ানি নিয়ে চলে এসেছে, ওই 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে তাড়াতাড়ি গিয়ে নিয়ে চলে এসেছিলো, যেহেতু আমাদের অর্ডার রেডি করাই ছিল। আরেকটা গন্ডগোল, ছিলাম 6 জন, বিরিয়ানির প্যাকেট এসে 4টে, মানে তাড়াহুড়োর মধ্যে হয়তো 2টো বিরিয়ানির প্যাকেট কম দিয়েছে। তো আবার সমীর কাকাকে পাঠিয়েছি বিরিয়ানি 2টো আনার জন্য, কারণ সবাই একসাথেই খাবো, আগে আমরা খেয়ে নিলে কী হবে। এবার যখন আনতে গেছে, বারবিকিউ চিকেন কিছু পড়েছিল, তো আমরা ভাবছিলাম তাহলে একটু আমরা করি চিকেন। তো যথারীতি আমরা চিকেন করছি। হঠাৎ
একটা জোরে আওয়াজ, মানে অনেকজন মিলে চিল্লাচ্ছে একটা আওয়াজ, অদ্ভুত ধরনের আওয়াজ। আর আমি তোমাকে বলবো, জানি না তুমি শিয়ালের আওয়াজ শুনেছো নাকি, শিয়ালের আওয়াজ সিনেমাতে যেরকম দেখায় সেরকম কিন্তু আওয়াজটা হয় না, অন্য রকমের আওয়াজ হয়। আমরা ছাদ থেকে নিচে গিয়ে দেখি প্রায় 10-12টা শিয়াল নিচে, ওই বারবিকিউ চিকেনের গন্ধে অত শিয়াল জমায়েত হয়েছে। এসে ডাকাটা কি করছে? হ্যাঁ, একটা অদ্ভুত ডাক। ওই টাইমে প্রথম শিয়ালের ডাক শুনেছিলাম, মানে আর এতগুলো শিয়ালের। হ্যাঁ, তো বারবিকিউ না, চিকেন আমি বুঝতে পারছি ওয়েদারটা, কিন্তু আমি বুঝতে পারছি শীতের সময় এরকম একটা হাড়হিম ঘটনা শোনার পর, কবরস্থানে টয়লেট করার পর মাংস রান্না করার সময় শিয়াল ডাকছে, এটা একটা অদ্ভুত থ্রিলিং অনুভূতি। শিয়াল ডাকার প্রথমবার তুমি যখন শুনবে তোমার মনে হবে না ওটা শিয়াল, অদ্ভুত কোনো প্রাণী ডাকছে, এটা তোমার মনে হবে। এই অনুভূতি যদি আপনি করেন তাহলে আপনি ভুলতে পারবেন না। ভয় কতটা পাবেন আমি জানি না, কিন্তু ওই ভয়ের যে রোমহর্ষক অনুভূতিটা পাবেন, ওই অনুভূতিটা কিন্তু খুব প্রাইসলেস একটা অনুভূতি। তারপর তো শিয়ালগুলো ডাকছে, এবার শিয়ালগুলো ঢিল মারছে, ঢিল মারলে তো যাবে না ওইটুকুনি, মানে একটা ঢিলে কি হবে। তো আমার যে বন্ধুটা, যার কাকার বাড়ি গেছিলাম, তো ও বলে একটা মশাল মতো করি, মানে একটা লাঠি মতো ছিল, ওর মধ্যে একটা কাপড় পেঁচিয়ে আগুন জ্বালিয়ে সেটা দিয়ে ছুঁড়ে মারে, তখন আস্তে আস্তে পালিয়ে যায় ওরা। আমরা ভাবি আর এখন বারবিকিউ চিকেন করতে হবে না, এমনি একটু আগে ঝামেলা হলো, থাক। এইবার সমীর কাকার বাড়িতে এসছে, সমীর কাকা বাড়িতে এসছে, দিয়ে বিরিয়ানি টিরিয়ানি দিল, গিয়ে একটু দূরে গেছে, মানে একটা দোকানে গেছে, বলে যার জলের বোতল নিয়ে আসবে। সামনে একটা মিষ্টির দোকান ছিল একটু দূরে, ওই মিষ্টির দোকান থেকে জল ফল নিয়ে আসবে, কোল্ড ড্রিঙ্কস সেগুলো নিয়ে আসবে, সেগুলো ছিল না স্টকে। তো আমরা গল্প করছি, বিরিয়ানি এখন খাবো, হঠাৎ আমাদের নাকে একটা গন্ধ আসে। গন্ধটা হচ্ছে বাজি পোড়া গন্ধ, বাজি পোড়ানো পরে একটা বারুদের গন্ধ, সেই গন্ধটা আসছে। এবার আমরা ভাবছি যে কেউ যদি একটু বাজি ফাটাতো তাহলে গন্ধটা আসার কথা। আর যেই সময় আমরা পিকনিকটা করছি তখন কিন্তু কোনো মানে নিউ ইয়ার পার্টি না, কিন্তু ওটা যে কেউ বাজি এমনি শীতের সময়, তো বাজির গন্ধটা কী করে আসছে। তারপর একটা হালকা আওয়াজ শুনতে পারি যে কেউ বলছে একটু জল হবে, একটু জল হবে, এরমভাবে আওয়াজটা আসছে। আমরা শুনতে পাচ্ছিস কিছু, বলে কোথায়, কিছু না তো। তারপর আবার আওয়াজটা আসছে একটু জল হবে, এবার আমরা সবাই শুনতে পারি একটা আওয়াজ আসছে, বলছে একটু জল হবে, একটু জল হবে, এই আওয়াজটা। এবার ভাই বাজির গন্ধ আসছে, আবার কে জল চাইছে। তারপরে দরজায় নখ, প্রথমে আস্তে করে একবার নখ হলো, গল্প করছিলাম অতটা শুনতে পারিনি। তারপরে হঠাৎ তুমি ধরো ভাবো একটা নিরিবিলি জায়গায় বসে আছো, দুম করে যদি একটা বোম ফাটায় কেউ, এমনি তো হাটফাট একটা ইয়ে হয়ে যাবে, সেখানে দরজার মধ্যে কেউ লাথি মারার মতো লাথি মেরেছে, দরজাটার মধ্যে দুম করে লাথিটা মেরেছে। তখন আমরা সবাই অবাক হয়ে গেছি, কে রে, বলে দরজাটা যেই খুলেছি, যে জিনিসটা দেখলাম, মানে ওটা দেখে ওখানেই আমাদের কি বলবো টাইট হয়ে গেছিলো অবস্থা। দেখলাম পুরা একজন লোক, পুরো মুখটা পুড়ে গেছে, এবং মাথাটা যে ছোবড়া হয় না, যে ধুনো যখন দেয়, যে ছোবড়া, নারকেলের ছোবড়ার মতো পুরো মাথাটা এরকমভাবে ফাটা, আর এখান দিয়ে পুরো মানে চামড়াগুলো খসে খসে পড়ছে, ওই অবস্থায় একটা মূর্তি, একটা লোক দাঁড়িয়ে আছে, আর গলা ফলা এই সাইডে পুরো মানে পোড়া একটা লোক। ওটা দেখেই মানে ফ্র্যাকশন সেকেন্ড পুরো অন্ধকার, অজ্ঞান। মানে ওটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য দেখা গেছে। ওটা দেখে কতক্ষণ ছিল আমরা জানি না, বাট ওটা যখন দেখেছি, দেখার পরেই অজ্ঞান হয়ে গেছি আমরা সবাই মিলে, জাস্ট ওই জিনিসটা দেখে। দরজাটা খুললাম, খুলে দেখি ওরকম দাঁড়িয়ে আছে। তো ওটা থেকে তারপর পুরোপুরি আমাদের অবস্থা টাইট হয়ে গেছিলো। এবার যখন জ্ঞানটা ফেরে, তারপর দেখি জল ছিটাচ্ছে ওই সমীর কাকা আমাদের চোখের ওপরে। কোনো মতে উঠেছি যে কী দেখলাম এই জিনিসটা। তো সবাই কিন্তু দেখেছি আমরা, এমন নয় যে আমি একা দেখেছি বা মনের ভুল, তাহলে সবাই কিন্তু একটা জিনিস ভুল দেখবে না। তো যখন জল টল ছিটানোর পরে জ্ঞান আসে, আমরা বলি একটা বিভৎস জিনিস দেখলাম, এখানে কি থাকে না এরকম পোড়া কেউ? বলছে না ওসব কিছু না, ওসব কিছু না, বলে ঘরে দেখি ধুনো দিচ্ছে, গঙ্গা জল ছিটাচ্ছে, এইসব করছে। তো ওনার মনেও যদি কিছু না থাকতো, এটা কিছুই না, তাহলে এইগুলো করতো না। ধুনো দিচ্ছে, ধুনো কি ক্লিনজিংয়ের জন্য আমি জানি ইউজ করা হয়, যে ঘরটাকে পবিত্র করার জন্য বা ক্লিনজিং করার জন্য, তো ধুনো দিচ্ছে, তারপর জল ছিটাচ্ছে, গঙ্গা জল ছিটাচ্ছে। তারপরে আস্তে আস্তে আমরা বিরিয়ানি টিরিয়ানি খাই, একটু পরে খেয়ে এবার বেরিয়ে যায়, উনি আমাদের একটু এগিয়ে দেয়। এবার আমি ভাবি ওই দিনটা কতটা অভিশপ্ত ছিল আমার জীবনে। এখানেই ঘটনাটা কিন্তু শেষ না। এবার যখন বাড়ি ফিরছি, ওখানে তো ঠিকঠাক টয়লেটও করা হয়নি, এত ঝামেলা, তা আবার টয়লেট পেয়েছে। এবার আমার বাড়ির কাছে একটা জঙ্গল মতো জায়গা আছে, ওখানে বাইকটা সামনে রেখে টয়লেট করবো। আর তখন মানে সবে প্রেম করছি, তো গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছি, করে টয়লেট করছি। করতে করতে আমি জাস্ট নিচু ছিলাম, এরকমভাবে ওপরের দিকে তাকাই, দেখি একটু দূরে দুটো পা ঝুলছে। ঠিক আছে, এটা কোন জায়গায় হচ্ছে? আমাদের বাড়ির কাছে। আচ্ছা, দুটো পা ঝুলছে, ঠিক আছে। তো ভাবো দুটো পা ঝুলছে, ওই দেখে আমার কি অবস্থা হতো। থেকে ঝুলছে? একটা গাছের সামনে পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছের মধ্যে ঝুলছে, ঠিক আছে। তাকিয়েছি, দেখি আমাদের পাশে একটা রিস্কওয়ালা ছিল, রোজই বাড়িতে ঝামেলা হতো, সে ওখানে গলায় দড়ি দিয়েছে। এবার যথারীতি চিল্লেছি, পাড়ার লোকজন এসছে, আর সত্যি কিন্তু ওরা গলায় দড়ি দিয়েছিল। আচ্ছা, মানে সত্যি উনি সত্যিই গলায় দড়ি? ওকে, মানে এটা কোনো ভূত বা কিছু নয়, সত্যি একটা লোক গলায় দড়ি দিয়ে ওখানে ঝুলছে, আর ওটা দেখেছে? আমি দেখেছি।
এবার তুমি ভাবো একটা আত্মহত্যা করা ডেড বডি তোমার চোখের সামনে তুমি যদি দেখো তাহলে তোমার কি হবে। তো সেটা আমি প্রথম মানে আজ অবধি ওই একটা মানে আমি আত্মহত্যা ডেড বডি দেখেছি এখন অবধি ওরমভাবে সামনে, আর সেই অবস্থায় মানে ধর টয়লেট করছি চেনটাও ঠিক করে আটকায়নি ওই অবস্থায়। তো আমার মানে কি বলবো, মানে ওই দিনটার কথাটা চিন্তা করলে আমার মনে হয় যে মানে অভিশপ্ত দিন ছিল আমার, ওই মাছ ধরতে যাওয়া আর সেখানে আমার এত কিছু ঘটে যাওয়া। তো কি আর বলবো, তো অবশেষে ওটা সত্যি পুরো পাড়ার লোকজন জমায়েত হয়, আর ওটা ওদের মানে অনেক দিন ধরে কিন্তু ঝামেলা চলছিল, রাত হলেই মানে বর মদ খেয়ে ঝামেলা আর কি, যেটা রোজই হতো ওটা বাড়িতে। বুঝতে পেরেছি। চলো বাড়িতে চলে আসি। এবার আসার পরে আমাদের মানে জ্বর, বীভৎস জ্বর, প্রায় 7 দিন মতো জ্বর ছিল। আর আমার একটা জিনিস আছে মানে আমি নিজে একটু ফিল করতে পারি, ধরো কারো একটা নজর লাগছে বা কিছু বা ঝামেলা হলো, আমার একটু মানে নজরের ধাত আছে, তো জ্বর টর চলে আসে। তো আমি নিজেই আমার মাকে বলি যে আমাদের পাড়া একটা কালী মন্দির আছে, উনি স্বপ্নে কালী ঠাকুর দেখেছিলেন এবং মন্দির স্থাপিত করেছিলেন। তো ওনার ওখানে প্রচুর ভিড় হয়, উনি কিন্তু মানে যে চার্জেস নেয় প্রচুর টাকা নেয় এরকম না, যে যেটা খুশি হয়ে দেবে সেটাই তিনি নেয়। তো আমি বলি যে আমি ওখানটা যাই একটু ঝেড়ে দিই, মানে আমার ভালো লাগছে না এই জ্বরটা, ওষুধ খেয়েছি বাট কমছে না। তো আমার ওখানে নিয়ে যাওয়া হয় এবং ঝেড়ে দেয়, আমার একটা ফুল দেয়, সেটা আমাকে দেয়। দেওয়ার পর থেকে 2 দিনের মধ্যে আমার জ্বর মোটামুটি ঠিক হয়ে যায়। এবার বাকি বন্ধুদের সাথে কিন্তু ফোনে কথা হচ্ছে বা মেসেজ হচ্ছে, বাট একটা বন্ধু যে ওই যার কাকার বাড়িতে গেছিলাম তার সাথে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না, মানে মেসেজ করছি রিপ্লাই দিচ্ছে না, কল ধরছে না। আমি বলছি কেন ধরছে না, একদিন ধরবে না হয়তো বিজি, 2 দিন ধরছে না, বাট এরকম করতে হতে 7-8 দিন হয়ে গেছে। তো আমরা সবাই মিলে ঠিক করি, যেহেতু পিকনিকে একসাথে গেছিলাম, ওর কী হলো বাড়িতে গাড়িটা ফোন করে বা মেসেজ করে হোয়াটসঅ্যাপে কিচ্ছু করেনি। তো আমরা ঠিক করি ওর বাড়িতে যাবো। তো ওর বাড়িতে যথারীতি যাই, যাওয়ার পর আন্টি যেটা বলছে যে কি বলবো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি বললাম কেন? বলছে ও কী করছে জানিস? আমি বললাম কী? বলছে ওদের বাড়ি হচ্ছে মানে ফ্ল্যাটে থাকে ওরা, মানে টপ ফ্লোর, ওই টপ ফ্লোরের ছাদে নাকি ও উঠে কোনায় গিয়ে বসে থাকছে, ছাদে পা দুলিয়ে ছাদের কোনায় গিয়ে বসে থাকছে। সেটা দিনের বেলা না, রাত্রেবেলা বিশেষ করে। ঘরের মধ্যে কোনো পুজো করতে দিচ্ছে না, ধুনো জ্বালালে সব লাথি মারতে ফেলে দিচ্ছে, অসভ্য গালিগালাজ করছে। কিন্তু এইসব কিন্তু এর আগে কোনোদিনও করতো না, এইসব জিনিসপত্র করছে। ইভেন এটাও দেখে রাত্রিবেলা 2টোর সময় যে ফ্রিজের দরজাটা খোলা, আলো হঠাৎ দেখছে যে রান্নাঘরে ফ্রিজের দরজাটা শুধু খোলা, তো ওই জায়গাটা শুধু আলো, দেখছি ও কাঁচা মাংস খাচ্ছে, মানে ভাবো জাস্ট। তো এইসব জিনিসপত্র ঘটছে বাড়িতে। এবার আমি তখনই মানে আগেই তো বুঝেছিলাম যে নেগেটিভ জিনিসপত্র ওখানে ঘটছে। তো আমি আন্টিকে বলি দেখুন আমরা ওখানে গেছিলাম, এরকম একটা জিনিস দেখেছিলাম, তারপরে কিন্তু আমরা সবার জ্বর এসেছিল, তো আপনি দেখুন বিষয়টা। আমার মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক বিষয় না, যে হতে পারে যে অনেকে ভাববে কি মেন্টাল কোনো ডিস্টার্ব বা কিছু, কিন্তু মেন্টাল ডিস্টার্ব হলে তো আগেও হতে পারতো, ওখান থেকে এলো তারপরেই সেটা হলো। তো আন্টি কিছু একটা বুঝতে পেরেছিল, সেটা আমাদের তখন বলেনি। তো তারপরে ওই কাকার বাড়ির ওখানে একদিন যজ্ঞ করার ব্যবস্থা করা হয়, যেই কাকার বাড়িতে গেছিলাম একদিন যজ্ঞ করার ব্যবস্থা করা হয়। যজ্ঞর দিনকে আবার মানে লেভেলের ঘটনা ঘটেছে, মানে ওই দৃশ্য তুমি যদি থাকতে তুমি বুঝতে পারতে। যজ্ঞ যখন চলছে, দুদিকে 2টো জানলা ছিল ঘরের মধ্যে, একটা জানলার ওই পাশে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, গাছপালা নড়ছে, এই সাইডে দেখছে কোনো বৃষ্টি হচ্ছে না, কোনো গাছপালা নড়ছে না যখন যজ্ঞটা চলছে। মানে জাস্ট অবাক করা আমার লাগছিল যে এই সাইডে বৃষ্টি হচ্ছে, ওই সাইডে বৃষ্টি হচ্ছে না যখন যজ্ঞটা চলছে। ওপরে যেই রুমটায় আমরা ছিলাম, মানে পিকনিকটা করেছিলাম, ওপরে আমি দরজা তালা দেওয়া, ভেতর থেকে দুমদুম করে আওয়াজ আসছে। তো যিনি তান্ত্রিক যিনি করছিলেন ওই যজ্ঞটা, উনি বলে এই সময় অনেক কিছু ডিস্টারবেন্স আসবে, আপনারা এখান থেকে উঠবেন না। তো যজ্ঞটা সম্পূর্ণ হওয়ার পর বলা হয় যে 7 দিন একটা সময় পিরিয়ড থাকে, ওই সময় পিরিয়ডে আপনারা একটু সাবধানে থাকবেন। অনেকে হয়তো ডাকবে আপনাকে, কিছু করবে, কিন্তু সাড়া দেবেন না। চেনা কেউ হলে আপনারা ফোন করে মেসেজ করতে বলবেন, বাট হঠাৎ ডাকছে বাইরে বেরিয়ে যাবেন এরকম করবেন না। তো এই জিনিসটা ওখানে করা হয়। এবার সবাই ভাবে যে ঠিক আছে 7 দিন ওয়েট করি। তো 7 দিন হয়ে যাওয়ার পরে আর কোনো সমস্যা ওখানে হয়নি। এবার আমরা যেটা ভেবেছিলাম যে ঘটনাটা এখানেই থেমে গেছে। তো এই ঘটনাটা আমি তোমাকে অনেক আগেও পাঠাতে পারতাম, বাট পাঠাইনি, তার কারণ আছে। এইবার সেই কারণটা তোমাকে বলছি। এই রিসেন্ট বিশ্বকর্মা পুজো গেল, তো ওই কাকা ওই এরিয়ার মধ্যেই মাঞ্জা সুতো হয়, মাঞ্জা সুতো গলায় আটকে শ্বাস আটকে মারা যায় ওই এরিয়ার মধ্যেই, মানে ওর বাড়ির কাছাকাছি এরিয়ার মধ্যে। রাস্তা কোন কাকা? যেই কাকার বাড়ি গেছিলাম, সমীর কাকা, যার বাড়ি এত যজ্ঞ করা হলো, এত কিছু করা হলো, ওনার বাড়ির এরিয়ার কাছেই উনি ওই মাঞ্জা সুতো যেটা হয় গলায় আটকে মারা যায়। ওনাকে নিয়ে যাওয়া হসপিটালে, মানে টোটো করে সবাই নিয়ে গেছিলো, বাট বাঁচানো যায়নি। তারপরে আন্টি যেটা বলে যে ওই এরিয়ার মধ্যে যে আমরা পাজি পোড়া যে গন্ধটা পেয়েছিলাম, ওটা এমনি এমনি পাইনি, বা ওই যে মূর্তিটা দেখেছিলাম ভয়ানক, সেটাও এমনি এমনি দেখিনি। ওটার কারণ আছে। কী কারণ? ওই এরিয়ার মধ্যে বেশ কিছু বছর আগে একটা বাজি কারখানা ছিল, এবং হঠাৎ বিস্ফোরণ হয়, বহু লোক ওখানে মারা যায় যারা কর্মী ছিল। তো আমরা বাজির গন্ধটা পেয়েছিলাম, তারপর ওই পোড়া মূর্তিটা দেখেছিলাম। ওগুলো সব ওই কারখানায় যে হতাহত হয়েছিল তাদের মধ্যে, কারণ ওরা 1 সেকেন্ড আগেও জানতো না যে এই জিনিসটা ঘটবে। হঠাৎ
করে ঘটেছিল। তো ওই জন্যই আন্টি কিন্তু ওখানে যজ্ঞটার ব্যবস্থা করেছিল, যাতে যদি এখানে কোনো বিধেয় আত্মা থাকে বা কেউ ট্র্যাপ হয়ে যায় তাহলে মুক্তি পাও। আন্টি সমীর কাকার ওখানে সেই যেটা করেছিল, তারপর থেকে ওনার ছেলে কিন্তু সুস্থ হয়ে গেছিলো যজ্ঞটা করার পরে। সমীর কাকা চলে যান, কিন্তু সেটা কিন্তু 18-19 সালের ঘটনা, যেটা আমি তোমাকে বললাম, আর এটা হচ্ছে 25 এই সমীর কাকা 25 সালে মারা এই কয়েকদিন আগে যে বিশ্বকর্মা পুজোটা গেল, মানে কয়েক মাস এই আগে। মাঞ্জা সুতোর জন্য কিন্তু খুব প্রবলেম হচ্ছে, আমি প্রচুর ফেসবুকে কিন্তু এখন কিন্তু সেরকম ঘুরিয়ে ওড়েও না, খুব রেয়ার, আগে যতটা উঠতো। তাও মানে হ্যাঁ, যদি 5টা ঘুড়ি ওড়ে তার মধ্যে একটা ঘুড়ির জন্য যদি সমস্যা, বিশেষ করে শহরাঞ্চলে, শহরাঞ্চলে মানুষ এত ব্যস্ততার মধ্যে থাকে। আর আমি দেখি হাই রোডে বেশি হয়। এটা ঘটেছিল কিন্তু হাই রোড, বললাম না, হাই রোড থেকে একটুখানি গিয়ে ওনার বাড়ি। সো পেইনফুল, মানে খারাপই লাগলো। আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। তারপর সবাই ঠিকঠাক হয়ে গেল, আমি শুনছি প্রশ্নটাই আমি আসছি, কিন্তু মানে তারপর সব ঠিকঠাক মানে ওই বাড়িটা এখন ওরকম জঙ্গল অবস্থাতেই পড়ে আছে, সমীর কাকার বাড়িটা। হ্যাঁ, পুরো জঙ্গল, কারণ উনি একাই থাকতো ওই বাড়িটা, উনি বিয়ে থাকা সমীর কাকার কেউ ছিল না, একাই থাকতো ওখানটা। তো মাঞ্জা সুতো, আমি ভাবছি যে মৃত্যুর অনেক কারণ হয়, তো এখানে তো মানে রেয়ারেস্ট কারণের মধ্যে রেয়ার একটা। হ্যাঁ, মানে এই ধরনের মৃত্যু আমরা জেনারেলি কখনো ভাবি না যে এইভাবে মৃত্যু হতে পারে, খুব কম হয় এগুলো, কিন্তু সেটা কপাল যখন যেমন থাকে। কেমন লাগলো আপনাদের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানান, আমি শুনি ওর কি প্রশ্ন আছে। তো আমি রিসেন্ট একটা ভিডিও দেখছিলাম, তোমাকে লিঙ্কটাও দেখাবো। কাঁথিতে একটা ছেলে কবর দেওয়া হয়েছিল, ওই লাশ বার করেছে, এবং লাশটা পুরো যে পাতা হয়, শুকিয়ে গেলে একটা পাতা যেরকম হয়, বড় যে পাতাগুলো হয় সেরকম টাইপের লাশটা বার করেছে, করে সেলফি তুলছে। এবার লোকজন জমায়েত হয়েছে, ঝামেলা হয়েছে। আরেকটা রিল দেখলাম রিসেন্ট, যে একটা ভুতুরে বাড়ি নাকি প্রচলিত, সেই প্রচলিত ভুতুরে বাড়িতে মাংসের ডালা নাকি এরকম করে আটকে রাখছে সুতো দিয়ে, 2 দিন পর গিয়ে দেখবে যে কী হচ্ছে, আদৌ ভূত খেয়েছে নাকি। তো এইসব যারা এখন করছে, তারপর এখন প্যারানর্মাল রিসার্চার বেরিয়ে গেছে অনেকে, যারা হয়তো এইসব ফিল্ডে কোনোদিনও নেই, তারা এখন শ্মশানে চলে যাচ্ছে ইউটিউবে ভিডিও করার জন্য। মানে ব্লগের মতো, একটা সময় ব্লগ ছিল না, সবাই ঘর থেকে ব্লগ করছে, সেরকম টাইপে এখন শ্মশানে গিয়ে, কবরস্থানে গিয়ে এখন ব্লগ করছে বা এই জিনিসগুলো। তো তুমি তো এই ফিল্ডে অনেক বছর আগে থেকে, আর আমি তোমার একটা পডকাস্ট দেখেছিলাম, তুমি বলেছিলে যে একটা প্রেতকথা এক্সপ্রেসের কোনো ট্যুরে গেছিলে, গাছের পাতাটা নড়ছে, তো ওটা নিয়ে একটা ঘটনা ছিল, তারপর বলেছিলে তুমি ভিডিও ছাড়বে, এবং রিসেন্ট আমি দেখলাম স্পষ্ট ওটা আছে। তো অনেকে বলে হয়তো তুমি ঢপ মারো, বানিয়ে বলো, অনেকে তো আছে, ইভেন অনেকে চ্যালেঞ্জও করে তোমাকে, জানি না তুমি হয়তো জানো নাকি। তো সেরকমই তুমি এই বিষয়গুলো নিয়ে কী বলতে চাইবে, যারা এতটা এক্সট্রিম করছে? দারুণ প্রশ্ন, আমার অনেকগুলো ছেলে খেলা করছে। প্রথমত তো আমাকে কেউ চ্যালেঞ্জ করলে আমি সেই চ্যালেঞ্জগুলো নেই না, তার মানে এটা না যে হচ্ছে যে আমি ভয় পিছনে সরে আসছি, কারোর সাথে চ্যালেঞ্জ নিতে চাইছি না, এরকম নয়। ভূত, ভগবান, এগুলো তো সব অনুভূতির ব্যাপার, তো নিজস্ব অনুভূতির ব্যাপারে কখনো কারোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে নেই। যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে আমি বোকা। হ্যাঁ, আমার বাড়ির লোক আমাকে ভালোবাসবে কিনা, ভালোবাসা তো একটা ভেতরের ইনার অনুভূতি, তো ভালোবাসাও যেমন একটা অনুভূতি, ভয়ও তেমন একটা অনুভূতি। তো নিজের অনুভূতি নিয়ে আমি কাউকে চ্যালেঞ্জ করবো না, এবং কারোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্টও করবো না। 2 হচ্ছে, আমি কোনো প্যারানর্মাল রিসার্চার নই, এটা আমি বারবার বলি। আমি একজন স্টোরি টেলার, আমি একজন গল্প কথক, এবং আমার কাজ হচ্ছে একটা ঘটনাকে বা একটা গল্পকে যতটা সুন্দর সম্ভব সকলের সামনে উপস্থাপন করা। এবং যারা স্টোরি টেলিং যে একটা ফর্ম অফ আর্ট, এটা যারা জানে না তারা ভাবে হয়তো যে আমি ভূত নিয়ে রিসার্চ করছি, কিন্তু যাদের জানার তারা ঠিক জানে যে আই এম আ স্টোরি টেলার। সো এটা হচ্ছে সেকেন্ড একটা পয়েন্ট। থার্ড হচ্ছে, যারা এই ধরনের কাজকর্ম করছে, যে শ্মশান থেকে বা কবর থেকে লাশ তুলে নিয়ে তার সাথে সেলফি ক্লিক করছে, তাকে সবার আগে মানসিক হাসপাতালে দেওয়া উচিত। তার কারণটা হচ্ছে সে সাইকো, তার কোনো প্রবলেম আছে, মানসিক সমস্যা আছে, এবং সেই মানসিক সমস্যাটা হয় তার ভিতরে রয়েছে, যেটা আমরা এই রিসেন্ট নেটফ্লিক্সে বেরিয়েছে, যেটা আমরা দেখছি মনস্টার্সের, যেটা যে একজন ভদ্রলোক কবর থেকে মায়ের বডি তুলে এনেছে, মায়ের মুখের চামড়াটাকে কেটে নিজের মুখের মধ্যে বসিয়েছে, এবং এটা সত্যিকারের ঘটনা একটা। তো এই মানুষটা কি, মানুষটা তো সাইকো, এ তো ইউটিউবে ভিউ পাওয়ার জন্য এটা করেনি, সেটা তো 1900 কত সালের একটা ঘটনা, 1902 সালের ঘটনা। তখন এত সোশ্যাল মিডিয়া এত ছিল না বলে, সোশ্যাল মিডিয়া এত কি ছিলই, হ্যাঁ ছিল, মানে নো এক্সিস্টেন্স অফ সোশ্যাল মিডিয়া। তখন মানে হলিউড পর্যন্ত তখন মানে নতুন উঠছে। তো ওই যে টাইমটাতে যখন মানুষ এগুলো করেছে, মানসিক বিকৃতি থেকে মানুষ এই কাজগুলো করেছে। এখনও মানুষ এই যে কাজগুলো করছে মানসিক বিকৃতি থেকে করছে, হয় তার লাশের সাথে বা মৃতের সঙ্গে ছবি তোলার মানসিক বিকৃতি আছে, নয়তো তার সোশ্যাল মিডিয়ার মানসিক বিকৃতি আছে। আর সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে মানসিক বিকৃতির কারণ। মানুষ
সোশ্যাল মিডিয়াতে কতটা ইনফ্লুয়েসড হচ্ছে তার থেকেও বেশি মানুষ সোশ্যাল মিডিয়ার দ্বারা কিভাবে ইনফ্লুয়েসড হচ্ছে, যে আমাকে লাইক পেতে হবে, আমাকে কমেন্ট পেতে হবে, সাবস্ক্রাইবার পেতে হবে, একটা কন্ট্রোভার্সি করতে হবে, হিট হতে হবে, নাম করতে হবে। যেই মানুষটা হয়তো কোনোদিনও ভূত প্রেত নিয়েও চর্চা করেনি, ভগবান নিয়েও চর্চা করেনি, কিছু না, তোমার থাম্বনেল ইউজ করে, ফটো ইউজ করে, অনেক আমার ছবি ইউজ করে লোকে ছাড়ুক, ওর যদি সংসার চলে একটু চলুক না। দেখো আমি 5 বছর 6 বছর ধরে কাজ করছি, নিষ্ঠার সাথে কাজ করছি, এবং আমি সবসময় বলি যে আমি এন্টারটেন করার জন্য কাজ করছি, এবং আমি বিভিন্ন ভেঞ্চার্সে কাজ করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। সো আমার এখানে কারোর সাথে কম্পিটিশন করার কিছু নেই। কারোর যদি আমার সাথে কম্পিটিশন করতে হয়, তাকে এখনো আসছে 5 বছর কাজ করার পর সে আমার সাথে কম্পিটিশন করুক, কারণ আমি কারোর কম্পিটিটর নই। আমি আমার আলাদা রকমের কাজ, আমি আমার কম্পিটিটর, অরিজিনাল একটা, আমি আমার কম্পিটিটর একমাত্র, আমার কোনো কম্পিটিটর নেই। ঠিক আছে, আমার ছবি ব্যবহার করে আমার নামে কুৎসা রটিয়ে যদি কেউ সাবস্ক্রাইবার পাবে, আমার ছবি ব্যবহার করে আমার নামে ভালো বলে কেউ যদি সাবস্ক্রাইবার পাবে, সে আমার কাছে প্রিয়। না, আমি বলতে চাইছি, ধরো তুমি এফেক্ট তো কিছু পেয়েছিলে, ধরো প্রথম যখন শুরু করেছিলে, আমি একটা শুনেছিলাম তোমার মাথায় মানে স্কিন ডিজিজ হয়ে গেছিলো একটা কোন গাছের তলায়। দেখো এইগুলো মানে ভুতুড়ে জিনিসপত্র তো হয়েছে ডেফিনেটলি, কিন্তু প্রেত কথার জন্য ওগুলো নয়। প্রেত কথা পুরোপুরি আমার জীবনে একটা ব্লেসিং। আমার যদি ভবিষ্যতে আমি বলছি, ধরো এতটা এক্সট্রিম চলে যাওয়া, কোনো একটা জায়গা ধরো সত্যি হন্টেড, সেখানে চলে যাচ্ছে, এই জিনিসগুলো করছে, তো এগুলো তোমার মানে উচিত, তুমি কি বলতে চাও? এগুলো আমি বলার কেউ নই, কিন্তু আমি কিন্তু বলার কেউ নেই। আমি শুধু প্রেত কথাকে চিনি, আমি আমার অনুভূতিতে আমার ভয়কে চিনি, ভূতকে আমি চিনি আমার অনুভূতি অনুযায়ী। আমার কালকে দাঁড়িয়ে কোনো সন্তান হলে আমার কাছে যতটা প্রিয়, প্রেত কথাও আমার কাছে ততটাই প্রিয়। মানে প্রেত কথা আমার প্রথম জীবনের সন্তান, যাকে আমি ছোট্ট থেকে আজকে এই 6 বছরের দিকে আমি নিয়ে যেতে চলেছি। এবং আমি না বলার কেউ না, আই অ্যাম নো ওয়ান টু সে এনিথিং। আমার কাউকে নিয়ে বলার কিছু নেই, ঠিক আছে? প্রত্যেকের নিজের বক্তব্য, কেউ আমার ছবি ব্যবহার করে, আমার ভিডিও নিজেদের প্রোফাইলে ইউজ করে, ঠিক আছে, আমি চাইলে স্ট্রাইক মেরে উড়িয়েও দিতে পারি তাকে, কিন্তু আমি এগুলো করি না কখনো। কারণ সে করছে, ভাই করুক না, ওটা ওর প্রবলেম। কারণ আমার যদি তোমাকে খিস্তি মারার ইচ্ছে হয়, তাহলে সমস্যায় কে আছে? আমি আছি না। তো কেউ যদি আমাকে সোশ্যাল মিডিয়ায় খিস্তি মারছে, আমি তাকে চিনিও না, আমি তাকে খিস্তি মারছি না, সমস্যায় কে আছে? সেই লোকটা আছে, যেই লোকটা আমাকে খিস্তি মারছে, তোমাকে চিন্তা করছে, ওর মাথায় আমি ঢুকে, তোমার সবথেকে বড় ফ্যান আমি বলবো, আমি ওর মাথার মধ্যে ঢুকে একটা নরক সৃষ্টি করে দিয়েছি রে ভাই। ও আমাকে নিয়ে ভেবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ভাই, ওর উপর আমার দয়া হয়। কারণ আমি তোমাকে এইটা জিজ্ঞেস করলাম, কারণ ওর উপর তো আমার মায়া হয়। যে আমি বলি, শোন, আমি ভগবানকে বলি, ভগবান ওকে বাঁচিয়ে নাও, ও খুব কষ্টে আছে, খুব অসুবিধায় আছে, নইলেও আমাকে আশ্রয় নিয়ে আমার নাম নিয়ে ও ইউটিউবার হতে চাইবে না, আমার নামকে কেন্দ্র করে ও বড় হতে চাইবে না, ও কষ্টে আছে, ভগবান ওকে বাঁচাও, ও এতটাই প্রবলেমে আছে। এই হচ্ছে ব্যাপার। সো ভূত ভয় এগুলো সবার নিজস্ব অনুভূতি। এই যে তুমি যে ঘটনাগুলো বললে, ধরো এই ঘটনাটা, এবার অনেকে বলতে পারে যে তুমি মিথ্যে কথা বলেছো। আমি মনে করি যে ঘটনাটা ঘটেছিল, ঘটনাটা অনেকটাই ঘটেছিল, কিছু তার মধ্যে হয়তো নিজের কল্পনাও ঢুকে যায় ঘটনা বলার সময়, কিন্তু ভয়টা প্রিলিমিনারি সাবজেক্ট, ভয়টা আছেই। এই যে ঘটনাটা তুমি যেটা বলছো, ভয়টা কোথায় লাগবে বলো তো? যেই মুহূর্তে দাঁড়িয়ে ওরকম একটা সিচুয়েশানে আমি একটা ভৌতিক ঘটনা শুনবো, তারপরে গিয়ে যখন আমি এমন কিছু ফেস করবো, রাত্রিবেলা গিয়ে যে দেখছি দুটো পা ঝুলছে আর সত্যি একটা মানুষ মারা গেছে, পুরো ঘটনাটাই তো আমার মধ্যে ভয়ের সৃষ্টি করবে। ওই দিনটাই আমার কাছে একটা ভয়ের দিন। কিংবা ওই লাশবাহী গাড়িতে, ধরো তুমি আসছো, লাশবাহী গাড়ি করে আসছো, ড্রাইভারের চালকের জায়গায় যদি আমি থাকতাম আর পিছনে এরকম ঘটছে, একদম খুবই খুবই ভালো লাগলো ঘটনাটা। এবং আরেকটা ঘটনা আছে, চলো আরেকটা ঘটনা শোনা যাক। এই ঘটনাটা আমার এক বান্ধবীর ঘটনা। তো ও যখন আমাকে ভয়েসটা দিয়েছিল, আমি ঘটনাটা শুনবো কি শুনবো না ভাবছিলাম, কারণ প্রথমে স্টার্টিংয়ে ও যেটা বলেছে যে এই ঘটনাটা যখন ও শেয়ার করেছিল, পরের দিনে নাকি যাকে শেয়ার করেছিল সে মারা গেছে। ঠিক আছে, এবার এইটা যখন আমি শুনেছি, আর ও কিন্তু সিরিয়াস বলেছে, কোনো ইয়ার কি করে বা মানে মজা করে বলেনি, ঘটনাটা নাকি ও যাকে শেয়ার করেছিল পরের দিন নাকি মারা গেছিলো। তাই বললাম ঠিক আছে, আমি শুনি, আমি তো আর ওখানে প্রেত তাড়াতে যাচ্ছি না, বা মানে কী বলবো, আমি তান্ত্রিক নই যে ওখানে গিয়ে কিছু করবো, আমি ঘটনাটা শুনি। তো যেটা শেয়ার করেছিলাম সেটাই শেয়ার করছি তোমাকে। এবং ঘটনাটা মেনলি একটা অভিশপ্ত ভিটেকে কেন্দ্র করে, মানে যে জমিটা সেটা একটা অভিশপ্ত ভিটে, এটাই আমার মনে হয়েছে। আর প্রেতের বাস মনে হয়েছে ওই ভিটেটা, কারণ যেই ঘটনাটা আমাকে বললো পুরোটা। তো ঘটনার সূত্রপাত হচ্ছে ওরা এখন যেখানে আছে ওই জায়গাটাই। এবার জায়গাটা বেশ বড় জায়গা। কোন জায়গা থাকে? নৈহাটির এরিয়ার মধ্যেই। তো ওখানে ওরা এবং ওর কাকা,
এই দুজোড়া থাকে পাশাপাশি, জয়েন্ট ফ্যামিলি, মাঝখানে একটা পাঁচিল করা হয়েছে যেটা পার্টিশন, এই পার ওই পার দুই পারে থাকে। এবার সমস্যাটা হচ্ছে কাকার জমিটার ওপরে। তো ওর যে কাকার যে ছেলে মানে ওর দাদা একদিন ছাদের ওপরে, ওর দাদার একটা ব্যবসা ছিল, সেটা হচ্ছে পাখির খাঁচা বানানোর ব্যবসা। আচ্ছা। তো পাখির খাঁচা বানাতো। তো একদিন হঠাৎ রাত্রেবেলা জোরে একটা আওয়াজ পায়, দেখে ওর যে দাদা সে ছাদ থেকে পুরো নিচে, আর পড়েছে একটা ড্রামের ভেতরে, জল ভরা ছিল ওই ড্রামের ভেতরে, আর স্পট ডেড হয়। এবার এই মৃত্যুর পর থেকে পাড়া প্রতিবেশীও এটা ফিল করে, যেটা ও আমাকে বলেছিল। তো ও যেটা বলছে যে রাত্রিবেলা হলেই ওপরে যে খাঁচাগুলো বানিয়েছিল সেগুলো নড়তো। আচ্ছা। রাত্রিবেলা হলে 12টা 12:30 হলেই ওপরে নড়তো, কিন্তু ওপরে কিন্তু কোনো প্রাণী গেছে বা কিছু হয়েছে এরকম কোনো ব্যাপার না, কিন্তু ওরা গিয়ে দেখতো কিচ্ছু না, পরিষ্কার, কিন্তু ওই খাঁচাগুলো নড়তো রাত্রিবেলা হলে, এরকম ঘটতো। তারপর একদিন যে ওই ড্রামটা যেটার মধ্যে পড়ে মারা গেছে, সেই ড্রামটা নাকি আপনি আপ সরে যাচ্ছে, এটা সবাই দেখেছে, ওই কাকার পরিবারও দেখেছে, ওরাও দেখেছে। আর এই সময়টা হচ্ছে যখন ওই শ্রাদ্ধ অনুষ্ঠানের যে পিরিয়ডটা, এই পিরিয়ডের মধ্যে এই জিনিসগুলো ওরা নিজের চোখে দেখেছে। এবার এটা অন্য কেউ হয়তো বিশ্বাস করবে না, বাট ওদের পাড়া প্রতিবেশী যারা আছে তারাও কিন্তু বলেছে যে আওয়াজটা এরকম রাত্রেবেলা আসতো, ওরাও ফিল করতো যে ড্রামটা পড়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে। পাশাপাশি যে বাড়িগুলো ছিল তারা কিন্তু এটা রাত্রেবেলা ফিল করতো। রাত্রেবেলা এমনি কি সবাই চুপচাপ, মানে আওয়াজ স্পষ্ট শোনা যায়, একটা কুকুর বাড়িটাকে তুমি ঘর থেকে শুনতে পারবে, এটা সকালবেলা হয়তো আমরা অত শুনতে পারতাম না, রাত্রেবেলা যেহেতু কী হয় সব একদম শান্ত নিরিবিলি, এটা কিন্তু ওটা ফিল করতো। এবার একদিন হঠাৎ এক সাপুড়ে আসে ওদের বাড়িতে। এবার ওই সাপুড়েটা নাকি ভূত ভবিষ্যৎ বলে দেবে, এরম টাইপের কিছু সাপুড়ে হয়, ওরম টাইপের। তো উনি আসে এবং এসে যে জমির মাটিটা আছে, মাটিটা নিয়ে এরমভাবে ফেলে হালকা করে, বলে যে এই ভিটে মাটিতে কিন্তু অনেক দোষ আছে। এবার ওরা ভাবে যে এসছে টাকা নেওয়ার জন্য, ভুজুর মজন দিচ্ছে। তো বলে এই ভিটেতে আপনাদের বুঝতেই পারছি এখন শ্রাদ্ধানুষ্ঠান চলছে, কেউ মারা গেছে, কিন্তু এর আগে এই ভিটেতে দুটো সাপ ছিল, এবং এর আগে যে মালিক ছিল, এবার ওরা যেখানটা থাকতো ওখানে কিন্তু ওরা প্রথম থেকেই থাকতো না, ওরা থাকতো রেলওয়ে কোয়ার্টারে। দেন এই জমিটা ওরা কেনে পরবর্তীকালে। তো এর যে মালিক ছিল সে বা তার আগে কোনো মালিক হবে, ওই সাপের গায়ে ভাতের যে মাড় হয়, মাড় বা ফ্যান, গরম ফ্যান ফেলে দিয়েছিল, আর সাপটা মারা গেছিল। তারপর থেকে ওই জায়গায় দোষ লাগে। এরপর একটা সন্ন্যাসী ছিল, ওখানে একটা বট গাছ ছিল, ওই বট গাছের নিচে সাধনা করতো, তিনি ওই বট গাছই গলায় দড়ি দেয়। এই দুটো জিনিস ওখানে ঘটেছিল, ওই সাপুরিটা বলে। ও বলে ঠিক আছে, আপনি ঢপ দিচ্ছেন, বুঝতে পারছি টাকা চাইবেন, ওই জন্য এসেছেন, ঠিক আছে আপনাকে কিছু দিতে হবে না বলে সাপুরিটা ওখান থেকে মানে একটু ঝগড়া হয়, চলে যায়। উনি চলে যাওয়ার পরে কিন্তু ওরা একটু রিয়েলাইজ করে যে উনি যে কথাগুলো বললো এটা কি ঠিক বললো। ওর মনের মধ্যে একটা সংশয় ছিল। তো এভাবে শ্রাদ্ধানুষ্ঠান কাটে, সব ঠিকঠাক হয়। এরপরে কাকার ভিটেতে একদিন মানে আমার বান্ধবীর বাবা যায়, গিয়ে মানে আড্ডা মারতে যায়, গল্প করতে যায়, দেখ একটা এরকম একটা অপঘাতে মৃত্যু ঘটেছে, এরকম একটা বড় ছেলে, ওই দাদার বয়স 26-27 বছর ছিল, সে মারা গেছে ওইভাবে অস্বাভাবিকভাবে মৃত্যু। তো একটা যজ্ঞ যদি করা যায়, একটা শান্তির জন্য যজ্ঞ করা যায়। তো যখন এইসব আলোচনা চলছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে আমার ওই বান্ধবীর বাবার, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, আর গা হাত পা পুরো ভার হয়ে আসে। সেটা আমার বান্ধবী ফিল করেছে নিজেও, কারণ ও ছিল ওই স্পটে, একবার গেল। হতে পারে শারীরিক সমস্যা, মানে শরীর গরম হয়ে গেলে হয়, বাড়িতে চলে এসছে, ডাক্তার দেখিয়েছে বা কিছু করেছে, কিন্তু কোনো আর ডাক্তার রিপোর্টে কিন্তু যে শরীরের কোনো সমস্যা কোনো ডিটেক্ট হয়নি। এরপরে আবার একদিন যায় যে যজ্ঞ করা যায়, একটা শান্তি যদি করা যায়, আবার সেম সমস্যা, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে আর গা হাত পা ভার হয়ে আসছে, মানে সবাই ফিল করতে পারছে। তো এই জিনিসটা ওরা কিন্তু ফিল করে। তারপর ওরা ভাবে কি আমাদের পাশের জমি, আমরা অতটা মানে ইন্টারফেয়ার করা উচিত না। ঘরের মধ্যে শুরু হয় উৎপাত, রান্নাঘরে যে জিনিসপত্র মশলা যেগুলো থাকতো সব সকালবেলা উঠে দেখতো ওলট পালট। এটা একদিন দেখলো, তা ভাবলো হয়তো কি, নিজের মনে মানুষ লজিক তৈরি করে সবসময়, প্রথমেই তো আমরা ভেবে নেবো না ওটা ভূত বা নেগেটিভ কিছু, এটা স্বাভাবিক ব্যাপার। তো ওরাও ওটা প্রথমে ভাবে না। এরকমভাবে প্রায় 7-8 দিন চলে, যে রাত্রিবেলা হলেই মানে সকালবেলা উঠতো যখন, তখন দেখতো যে এরকম লন্ডভন্ড। তো আন্টি যেটা দেখে যে একটা বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে আছে রান্নাঘরে, এবং তার যে আকৃতিটা, পেটটা মোটা, হাতগুলো রোগা রোগা আর নাকটা লম্বা, একদম গায়ের চামড়া যেটা হয় মানে হাড্ডির ওপরে যদি চামড়া ঝুলে পড়ছে সেরকম নাকি একটা জিনিস দেখতে পায়। এবার একজন দেখে যে চোখের ভুল হতে পারে, মনের ভুল, কল্পনা, এটা হয়। এরপর আমার ওই বান্ধবীটাও দেখে, মানে যে আমাকে শেয়ার করেছিল, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা, ও সেটা দেখে। তো দুজন যখন দেখে একটা জিনিস, তাহলে কি দুজনে কি ভুল করছে, কল্পনা করছে। তারপরও রিসেন্ট নাকি হ্যারি পটার দেখছিল, হ্যারি পটারে ওরকম একটা ক্যারেক্টার নাকি আছে যে রোগা করে কানগুলো বড়, একটা ক্যারেক্টার ওরম টাইপের নাকি অনেকটা দেখতে। আচ্ছা। তারপর এখন তো ইন্টারনেটে সব ডাটা অ্যাভেলেবেল, গবলিনস, হ্যাঁ। তো সার্চ করে ওই এন্টিটিটার নাম, সেটা হচ্ছে কি বললো আমাকে, কাচ্চা কালো তো একটা হয়, আরেকটা হয় 1.5 ফুটিয়া বলে একটা এন্টিটি হয়। ওই এন্টিটিটার
যখন নেটে সার্চ মারলো দেখলাম কানগুলো এটাই, এরকম হ্যাঁ লম্বা লম্বা। ওটাই নাকি ও দেখেছিল। তার আগে কিন্তু নেটে সার্চ করেছে বা কিচ্ছু না। তো আমরা অনেক সময় কি অনেক জিনিসপত্র দেখি চোখে, হয়তো একটা ভাবি যে এই জিনিসটা কি, পরে এখন তো ইন্টারনেট অ্যাভেলেবেল। তো আমি বলবো দর্শক বন্ধুদেরও, অনেক সময় আমরা কি অনেক সময় অনেক কিছু দেখি, ভাবে হয়তো আমাদের মনের ভুল, বাট ওটা আমি ইন্টারনেটে সার্চ করবো, যে রেজাল্টটা দেখবো, তখন কিন্তু অবাক হয়ে যাবো। ইভেন আমার একটা এই ঘটনা বাইরে একটা বলছি, আমার মা ছোটোবেলায় একটা মূর্তি দেখেছিল, অফিসার্স কলোনি বলে একটা জায়গা আছে আমাদের ওখানে। তো হঠাৎ একটা দেখছে যে আর্মির ড্রেস পরা, নোংরা ড্রেস পরা একজন মুখ, ঠিক আছে, একটা মুখ নিচ থেকে ওপরে উঠলো, দরজার মানে জানলার বাইরে দেখেছে। সেটা দেখার পর তো বিশাল জ্বর আমার মায়ের। তারপরে জানা গেছিলো ওই যে এরিয়াটা ছিল, ওই এরিয়ার মধ্যে একজন ব্রাহ্মণ ছিল, যিনি মারা গেছিলো। তো যে মানে তান্ত্রিক ছিল, পুজো করতো, তিনি বলেছিল ওটা নাকি ব্রহ্মদৈত্য ছিল। তো অনেকেই এরকম হয়তো আছে যে ব্রহ্মদৈত্যকে দেখার পরে ওই ভাইবসটাই কিন্তু অনেকে নিতে পারে না, এই জ্বর চলে আসে বা এই জিনিসগুলো। আমার মনে হয় ভাইবসটা, তুমি একটা মন্দিরে যখন যাও, তুমি দেখবে একটা মন্দিরে একটা ঠান্ডা ভাইবস থাকে, একটা পজিটিভ ভাইব, মনে হয় পুরো মনটা শান্ত, পুরো ব্ল্যাঙ্ক মনে হয় না, তুমি দেখবে আলাদা একটা এনার্জি চলে আসে। তো এখানে যদি পজিটিভ এনার্জি হয়, আমি বলবো নেগেটিভ এনার্জিও একটা ভাইবস, সেটা সবাই নিতে পারে না। তো আমার এটা যখন শুনলাম ঘটনাটা ওর কাছ থেকে, যে এইসব এটাই হচ্ছে ঘটনাটা, এটা কিন্তু এখনো চলে যাচ্ছে কন্টিনিউ, এখনো কন্টিনিউ চলে যাচ্ছে। আমি ভেবেছিলাম কাউকে কোনো তান্ত্রিককে বলবো, বাট আমি ভাবলাম কি ও এটাকে যাকে শেয়ার করেছিল সেটা তান্ত্রিকই ছিল, পরের দিন যজ্ঞ করার কথা ছিল, কিন্তু সেদিনকেই মারা গেছে। তা আমার মনে হয় ওখানে এমন কোনো এন্টিটি আছে যে ট্র্যাপ করে দিচ্ছে ব্যাপারটা। হতে পারে ওখানে অনেক জায়গায়, অনেক বাড়ি, অনেক লোকেশন, অনেক জায়গায় এমন অনেক কিছু থাকে, অনেক সব জায়গার একটা ইতিহাস আছে, হ্যাঁ। তো সেই ইতিহাস অনেক সময় হন্ট করে বেড়ায় আমাদেরকে, আমাদের পারিবারিক ইতিহাসও থাকে মানুষের জীবনে, এবং সেই ইতিহাস সবসময় আমাদেরকে হন্ট করে। আমার মনে হয় এটাও সেরকমই একটি ঘটনা। তো এই ছিল আজকে ঘটনা দুটো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনিও যদি আমাদের প্রেত কথায় এসে ঘটনা শোনাতে চান, তাহলে 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা হোয়াটসঅ্যাপে, এবং আপনার ঘটনা পছন্দ হলে আমরা আপনাকে ডেকে নেবো আমাদের স্টুডিওতে। থ্যাঙ্কস আ লট ফর কামিং, এবং দুটো সুন্দর ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করছি আপনাদের এই ঘটনা ভালো লেগেছে, এবং আপনারাও খুব আনন্দ করুন। নতুন বছর আসছে, নতুন বছরে আপনারা আসুন আমাদের স্টুডিওতে, এবং আমাদের স্টুডিওতে এসে ঘটনা বলুন, কাটিয়ে যান একটা সুন্দর সময়। চলুন আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, আর প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসে, এবং তার পাশাপাশি আমাদের প্রত্যেক শনিবার করে গৌরব তওয়াদার ব্লগস চ্যানেলে আসে প্রেত কথার লাইভ পডকাস্ট। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।